এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যদের শপথ আগামীকাল। নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেবেন কালই। কেমন হতে যাচ্ছে আগামীর মন্ত্রিসভা? প্রধান বিরোধী দল ইতোমধ্যে ঘোষণা দিয়েছে ছায়া মন্ত্রিসভা গঠন করবে তারাও। এক কথায় বলা যায়, আগামী সংসদ ও শাসন ব্যবস্থা বিরোধী জোটের কঠোর নজরদারিতে থাকবে। একই সাথে মাঠের আন্দোলনও জোরদার থাকার সম্ভাবনা, কারণ কিছুক্ষণ আগেই সারা দেশে হামলার ঘটনার অভিযোগ করে বিক্ষোভ করেছে জামাতে ইসলামী। আগামীর বাংলাদেশ নিয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাতে ইসলামের প্রার্থী সিনিয়র অ্যাডভোকেট শিশির মনির, রাজনৈতিক বিশ্লেষক ও জি9-এর সাধারণ সম্পাদক ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত। আপনাদের দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের এই সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। অ্যাডভোকেট শিশির মনিরকে দিয়ে আমি শুরু করতে চাই। শিশির মনির, নির্বাচনটি কেমন হলো? ভালোই তো, আমি তো প্রার্থী ছিলাম, ভালো হয়েছে। আমি দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে মিলিটারি ইজ ভেরি অ্যাক্টিভ। সম্ভবত রিসেন্ট পাস্টে এত অ্যাক্টিভ মিলিটারি পার্টিসিপেশন ইলেকশনে দেখা যায় নাই। আমার এলাকার কথা বলি, আমি তো সারা বাংলাদেশেরটা দেখি নাই, পত্রপত্রিকার টেলিভিশনের খবরাখবরে যেটা দেখছি, আমি দেখেছি যে মিলিটারি এতই অ্যাক্টিভ যে একটা ঘটনা ঘটার ইনফরমেশন যাওয়ার 2-4 মিনিটের মধ্যে তারা সেখানে হাজির হয়ে যায়। তো মিলিটারির এই পার্টিসিপেশনকে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি। তারা যদি এত অ্যাক্টিভ ভূমিকা পালন না করতো, তাহলে আমাদের মতো একটা রিমোট ভিলেজে একটা ট্রান্সপারেন্ট, অ্যাকাউন্টেবল, জবাবদিহিতামূলক নির্বাচন করা অসম্ভব ছিল। পুলিশের মাধ্যমে এত বড় নিয়ন্ত্রণ করাটা সম্ভব ছিল না। সেই জন্য তাদের এই গুড উইশেসকে, গুড পার্টিসিপেশনকে, রাষ্ট্র মেকানিজমে তাদের এই অবদানকে সকলেরই শ্রদ্ধার সাথে স্মরণ করা উচিত। আর সেকেন্ড হলো ওভারঅল আমি ঢাকায় এসে যেটা দেখলাম, বেশ কিছু অভিযোগ আমি পেয়েছি যেখানে নির্বাচনের ফলাফল শিটে এজেন্টদের স্বাক্ষর নাই। এটা বিশেষ করে মামুনুল হক সাহেবের সকল রেজাল্ট শিট আজকে আমি সকালবেলা পর্যালোচনা করেছি। এখানে দেখলাম যে বেশ কিছু শিটে, সবগুলো না, সবগুলো বলা ঠিক হচ্ছে না, বেশ কয়েকটা শিটে দেখা যাচ্ছে রেজাল্টটা ঘোষণা হয়েছে কিন্তু এজেন্টের স্বাক্ষর নাই। আবার বেশ কিছু জায়গায় দেখলাম ওভাররাইডিং আছে। ওভাররাইডিংটা আবার ধানের শীষের এই জায়গায়। এটা সারা বাংলাদেশের চিত্র তা আমি বলছি না। আমি কিন্তু কোনো একটা এক্সাম্পলকে জেনারেলাইজ করার পক্ষে না, আমি সবসময় স্পেসিফিক করার পক্ষে। তো এই ধরনের যে অভিযোগগুলো জামাত ইসলামের পক্ষ থেকে করা হয়েছে, সম্ভবত 31টা আসনের, যেখানে 2 থেকে 6,000 ডিফারেন্সে হেরেছেন, এরকম আসনগুলোর ব্যাপারে ইলেকশন কমিশনের কাছে অ্যাপ্লিকেশন দিয়েছেন। এটি পরবর্তী আইনি পদক্ষেপ হিসেবে হাইকোর্টে ইলেকশন ট্রাইব্যুনাল গঠিত হবে। ওই ইলেকশন ট্রাইব্যুনালে এই প্রশ্নগুলো হয়তো রেইজ হবে। কিন্তু বাই অ্যান্ড লার্জ এদিক থেকে ওইদিকে খালি চোখে যা দেখা যায়, যা বোঝা যায়, ইটস এ ক্রেডিবল ইলেকশন। এই ক্রেডিবল ইলেকশন হয়েছে। কেউ আসন কম পেয়েছে, কেউ আসন বেশি পেয়েছে। পরবর্তীতে দেশকে কিভাবে চালায়, এটাই মনে হয় এখন মুখ্য বিষয় হবে। ইলেকশন পরবর্তী দিনগুলোতে বিশেষ করে আমার এলাকাও বেশ কিছু ছোটোখাটো ঘটনা ঘটেছে। নির্বাচনী এজেন্ট কে ছিল, ওই একজনের দোকান ভাঙিয়েছে, একজনের পা ভেঙেছে। এগুলো বাংলাদেশে একেবারে যে নতুন তা বলা যাবে না, কিন্তু অন্যান্য সময়ের তুলনায় কম। কিন্তু এটা না হলে ভালো হতো, এতটুকু আমরা এক্সপেক্ট করি নাই। কারণ নির্বাচনের দিন যেহেতু বড় ধরনের কোনো গোলমাল হয় নাই, কে কাকে ভোট দিয়েছে অন্ধকার ঘরে এটা অ্যাসিউম করে নির্বাচনী প্রচারণার সময় কে কী স্লোগান দিয়েছে, কার বাড়ির সামনে কে নাচানাচি করেছে, এটার প্রতিশোধ প্রবণতাটা ভালো না। তবে আমি এটাও দেখেছি বিএনপির পক্ষ থেকে বেশ কিছু জায়গায় উদ্যোগও নেওয়া হয়েছে এগুলো বন্ধ করার, এবং 2-4 জনকে বহিষ্কারও করা হয়েছে, পত্রিকায় যেটা আমি দেখলাম। এবং আজকে দেখলাম একটু আগে চট্টগ্রামে এক জায়গায় ভিজিট করা হচ্ছে, একজনের দোকান ভেঙে ফেলা হয়েছে, আইসক্রিমের বাক্স ভেঙে ফেলা হয়েছে, সেগুলোকে তারা করছে। এই যে আফটার ইলেকশন এই এফেক্টটা না হলে ভালো হতো, জিরো হলে আরও ভালো হতো। এটা আনফর্চুনেট, কিন্তু এটা হয়েছে। গতকালকে জনাব তারেক রহমান, জামাতের আমির, এনসিপির প্রধান, আজকে দেখলাম আবার ইসলামী আন্দোলনের প্রধানের সঙ্গেও কথা বলতে যাচ্ছেন। তো এগুলোকে খুবই ভালো এক্সাম্পল হিসেবে আমি দেখি ব্যক্তিগতভাবে। 5ই আগস্টের পরে
রাজনীতিতে গুণগত পরিবর্তন যদি না আসে তাহলে ঘুরে ফিরে যেখানে ছিলাম সেখানেই যদি আবার ফেরত যাই, এটা আনফরচুনেট হবে। আমি এখানে এক্সপেক্ট করব সরকারি দল এবং বিরোধী দলের কাছে, সরকারি দলের উচিত হবে ইনোভেটিভ পলিটিক্স উপহার দেওয়া। তার মধ্যে একটা ইনোভেশন আমি দেখতে পাই, দ্যাট ইজ ভেরি অ্যাপ্রিসিয়েটেড, যে তারা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওপেন আকাশের নিচে শপথ নিতে যাচ্ছেন। ইটস ভেরি ক্রিয়েটিভ অ্যাটিটিউড, আই ফাউন্ড ইট। অ্যাট দ্য সেম টাইম বিরোধী দল যে বলছে তারা ছায়া মন্ত্রিসভা করবে, ছায়া মন্ত্রিসভা করে একটা ওয়াচ ডগের ভূমিকা পালন করবে, ওয়েস্টার্ন ডেমোক্রেসিতে দিস ইজ ভেরি প্রমিনেন্ট আইডিয়া, সিস্টেম আইডিয়া। কোনোটা আছে মেকানিজমের ভিতরে, কোনোটা আছে মেকানিজমের বাইরে। ইভেন শ্রীলঙ্কায়ও মাঝখানে হয়েছিল ছোট্ট করে। আমি রিসার্চ করে দেখলাম ভারতেও দুটো স্টেটে এরকম করে সিভিল সোসাইটি ছায়া মন্ত্রিসভা গঠন করেছিল। তো পার্লামেন্টারি পার্টি অপোজিশন হিসেবে যারা ভিতরে থাকেন তারা যদি এটা গঠন করেন তাহলে এটা মোর ইফেক্টিভ হয়। আর উচ্চকক্ষ নিম্নকক্ষ মিলেই যে ফরমেশনটা হতে যাচ্ছে, এখানে যদি একটা ব্যালেন্সিং সিস্টেম চালু হয় তাহলে অ্যাবসলিউট মেজরিটি যদিও বিএনপির আছে, অ্যাবসলিউটলি যদি তারা বিহেভ না করে পার্টিসিপেটরি মেথডে বিহেভ করেন তাহলে আমার ধারণা হতে পারে 5 বছরের শাসনটা একটা পিসফুল ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে, যা পরবর্তী নির্বাচনে আরও অনেক বেশি সার্টেনটি ক্রিয়েট করতে পারে। ওকে, আপনাকে ধন্যবাদ। আমি ডক্টর সাখাওয়াত হোসেন শান্ত, আপনার কাছে শিশির মনির বলল যে 31টি আসনে জামায়াত জোটের পক্ষ থেকে কিছু অভিযোগ আছে এবং সেটা তারা সেই তাদের ডিসকমফোর্ট এবং তাদের যে অভিযোগ সে অভিযোগ তারা ইতিমধ্যে জানিয়েছে। আমরা দেখলাম যে বিএনপি সরকার গঠন করছে, এটা এখন আমাদের কাছে একেবারেই বাস্তবতা, আর মানে এটা গণনার মাত্র। যদি বড় ধরনের কোনো ব্যত্যয় না হয় তাহলে বিএনপি কালকে সরকার গঠন করবে এবং ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যরা কালকে শপথ নেবেন। এমন একটি বাস্তবতায় আগামী সংসদের বিরোধী দলের পক্ষ থেকেও বলা হচ্ছে যে তাদের 31টি আসনে কারচুপি করা হয়েছে, প্রার্থীকে হারিয়ে দেওয়া হয়েছে। আবার যে সরকারটি গঠিত হতে যাচ্ছে তাদের কেউ কেউ বলছে যে আমরাও এরকম জালিয়াতির শিকার হয়েছি, তারাও অভিযোগ জানাচ্ছে। বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আলোচনায় অ্যাডভোকেট শিশির ভাই আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। সাধারণত যারা পরাজিত হয় তাদের অনেকের এটা মনে হয় যে আমার তো এত কম ভোট পাওয়ার কথা নয়, আমি এত কাজ করেছি এবং জনগণের এত আশ্বাস পেয়েছি এবং নির্বাচনে কিছু না কিছু ত্রুটি বিচ্যুতি তো পরিলক্ষিত হয়, তার ভিত্তিতে এরকম সন্দেহ পোষণ করেন। এটা বাংলাদেশে খুব কমন ফেনোমেনা। কিন্তু তার কোথাও অনিয়ম হয়েও থাকতে পারে, আবার এমনও হতে পারে অনিয়ম হয়নি, তিনি পরাজিত হয়েছেন বলে তার রাগ ক্ষোভ এবং মনে হওয়া থেকে কথাগুলো বলছেন। ফলে এই অভিযোগ উভয় পক্ষ থেকেই কম বেশি আসে। এটা যদি ওই রকম গ্রস কিছু হয় সেটা বোঝা যায় আর তদন্ত করলে আরও বেরিয়ে আসে। কিন্তু একটা তথ্য সংশোধন হওয়া দরকার যে জামায়াত ইসলামের পক্ষ থেকে প্রথমে বলা হয়েছিল 53টা আসনে 5,000-এর কম ব্যবধানে জয় পরাজয় হয়েছে এবং সেখানে কারচুপি হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি 53টা না, 5,000-এর, এমনকি শিশির ভাই যে বললেন 31টা, আপনি যেটা বললেন এটা 31টাও না, এটা বেসিক্যালি 5,000-এর কম ব্যবধানে জয় পরাজয় হয়েছে 21টা আসনে এবং এই 21টা আসনের মধ্যে 5,000 কম ব্যবধানে 12টায় হেরেছে বিএনপি। 5,000-এর কম ব্যবধানে যেই 21টায় জয় পরাজয় নির্ধারিত হয়েছে তার 12টাতে হেরেছে বিএনপি, 5টাতে হেরেছে জামায়াত ইসলাম, একটা এনসিপি, একটাতে খেলাফত মজলিস, একটা এলডিপি, একটাতে স্বতন্ত্র প্রার্থী। তো 5,000-এর কম ব্যবধানে হারার যেই বিষয়টা, সেই কষ্টটা বিএনপির বেশি, কারণ 21টার মধ্যে 12টাতেই বিএনপি হেরেছে, জামায়াত মাত্র 5টাতে হেরেছে। সুতরাং কম ব্যবধানে হারার জন্য কারচুপি করে হারানো হয়েছে, এই অভিযোগটা এইভাবে যে 53টা 31টা ধরে জামায়াত ইসলামের পক্ষ থেকে বলছে, এটা সত্য নয়। এটা আপনি এই মুহূর্তে গুগলে সার্চ দিয়ে সকল সংবাদ মাধ্যমে পাবেন। আমি এখন বললাম সমকালকে রেফারেন্স করে।
বরং এরকম হয়েছে মাদারীপুর 1 আসন এবং আরেকটা আসন আপনাদের রফিকুল ইসলাম সাহেবের যে আসনটা সিরাজগঞ্জে, এই 2টা আসনে ভোট গণনায় ধানের শীষের প্রার্থী বিজয়ী হয়েছিল এবং স্থানীয়ভাবে একটা উল্লাস শুরু হয়ে গিয়েছিল কেন্দ্রভিত্তিক ফলাফলে। পরে দেখা গেল যে পোস্টাল ব্যালটের ভোট যখন গণনা হলো তখন এমন হয়েছে যে সিরাজগঞ্জে ধানের শীষের প্রার্থী পেয়েছেন 800 কত ভোট, আর দাঁড়িপাল্লা পেয়েছে 2500-এর উপরে বা 2000-এর কত যেন। এইটা মানে জয় পরাজয়কে ঘুরিয়ে দিল। 2টা আসনে স্থানীয়ভাবে কেন্দ্রভিত্তিক ভোটে বিএনপি বিজয়ী হওয়ার পরেও পোস্টাল ব্যালটে কিন্তু জামাত জিতে গেল বা জোটের একজন জিতে গেল। পোস্টাল ব্যালট নিয়ে যে আপত্তি ছিল যা বিএনপির পক্ষ থেকে, সেটা তো আপনারা জানেন যে পোস্টাল ব্যালট পাঠানো, সেটা ওইখানে গিয়ে খোলা এবং বিভিন্ন দেশে জামায়াতের নেতাদের বা হাতে পড়া, তারা বিলি করা, এইসব অভিযোগ, এবং এখানে কোথায় কোন দলের মার্কা কোথায় সেট করা হয়েছে কী কারণে, এটা নিয়ে একটা ব্যাপক বিতর্ক উঠেছিল। বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে বিএনপির সিনিয়র নেতারা নজরুল ইসলাম খান সাহেবের নেতৃত্বে গিয়ে অভিযোগও করে আসছিলেন। সেইখানে এই যে ব্যালট পোস্টাল ব্যালটে যে ভোটের ব্যবধানটা এত, সেইটার মধ্যেও ওই কারণে প্রভাব পড়েছে কিনা সেই অভিযোগ বিএনপি করতে পারে। আমার ধারণা বিএনপি 2/3 মেজরিটি পেয়েছে এবং মোটামুটি ভালো একটা নির্বাচন হয়েছে বলে এই সব বিষয় নিয়ে বিএনপি অভিযোগ করছে না অত জোরালোভাবে। আমি যদি আপনাকে একটু হাবিব ভাই পাবনায় তিনি খুব জোরালো অভিযোগ করেছেন, এরকম কোথাও কোথাও আছে। কিন্তু বিএনপি যদি সরকার গঠন করতে না পারত বা এত আসন না পেত, তাহলে এখন যে অভিযোগটা জোরালো জামাতের পক্ষ থেকে, এটা হয়তো উল্টাও হতে পারত। কিন্তু এই অভিযোগ পাল্টা অভিযোগ থেকে বেরিয়ে এসে এখন আত্ম উপলব্ধি করা এবং সরকারি দল এবং বিরোধী দল কার্যকর ভূমিকা পালন করে সংসদকে ফাংশনিং করা, দেশকে এগিয়ে নেওয়া যাওয়া, ওইটা হওয়া উচিত লক্ষণ। সঙ্গে আমি আরও একটা এক্সাম্পল দেই এইভাবে কাদা ছুড়াছুড়ি বন্ধ করার জন্য। গতকাল বাংলাদেশের 55 বছরের ইতিহাসে প্রথম এক অভাবনীয় ঘটনা দেখলাম আমরা। নিরঙ্কুশ বিজয়ের পরে 2/3 মেজরিটি নিয়ে আসা একটি দলের প্রধান তারেক রহমান, তিনি বিরোধী দলের আসনে যারা বসবেন, দ্বিতীয় এবং তৃতীয় বই জোটের 2 দলের প্রধান ডক্টর শফিকুর রহমান এবং নাহিদ ইসলামের বাসায় দেখা করতে গেলেন। এটা কিন্তু দেশের মানুষ খুব ভালোভাবে নিয়েছে, আমরা এটা দেখতে চাই। এবং সেইখানে কিছু আলাপ আলোচনা হলো, তার মধ্যে জামাত ইসলাম এবং এনসিপির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বিজয়ীরা পরাজিতের উপর যে আক্রমণ করছে সে বিষয়ে কিছু কথা বলেছেন। উনিও এটা দেখার আশ্বাস দিয়েছেন এবং অলরেডি তিনি দেখছেন, বিষয়টা দেখছেন বলেই বিজয় মিছিল করতে দেননি, এর পরিবর্তে দোয়া করতে বলেছেন। কোথাও কোথাও এরকম নজির আসলে সেটার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন। কিন্তু ওইখানেও জামায়াত ইসলামের পক্ষ থেকে এক্সাজারেশন আছে, অতি অপপ্রচার যেটা, সেটা হচ্ছে গতকাল জামায়াত ইসলামের অফিসিয়াল ফেসবুক পেজে 16টা জেলায় বিএনপি জামায়াত ইসলামের উপর হামলা চালিয়েছে, এরকম একটা অভিযোগ তারা করেছে। যেহেতু তাদের অফিসিয়াল ফেসবুক পেজ, সো এটা অফিসিয়াল অভিযোগই আমি মনে করি। সেটা নিয়ে প্রথম আলো একটা অ্যানালাইটিক্যাল অনুসন্ধানী রিপোর্ট করেছে। সেই রিপোর্টে দেখা গেছে গোপালগঞ্জে, খুলনায়, এরকম বেশ কয়েকটা জায়গায় সেখানে ওই ঘটনা ঘটেছে কিনা স্থানীয় প্রতিনিধি তার সত্যতা পায়নি। না পাওয়াতে ওইখানে থানার ওসিকে কাছে জানতে চেয়েছে, তিনি বলছেন তার এমন কিছু জানা নেই। এসপিকে জিজ্ঞেস করেছেন, তিনি বলছেন তিনি এমন কোনো ঘটনা ঘটেছে জানেন না। তারপর ওই এলাকার দায়িত্বে নিয়োজিত জামায়াতের যেই দায়িত্বশীল নেতা, ধরেন খুলনা অঞ্চলে 14টা আসনের পরিচালনার দায়িত্বে যিনি ছিলেন জামাত ইসলামের শুরার সদস্য সম্ভবত, ওনাকে জিজ্ঞেস করেছেন। গোপালগঞ্জ 1 আসনে জামায়াত ইসলামের প্রার্থী যিনি ছিলেন গোপালগঞ্জের বিষয়ে তাকে জিজ্ঞেস করেছেন, তারাও বলেছেন আমাদের এলাকায় এরকম কোনো ঘটনা ঘটেছে বলে আমাদের জানা নাই। তার মানে হচ্ছে স্থানীয় জামায়াতের নেতারা জানেন না, তাদের কাছে বিচারও যায় নাই, তারা অবহিত নন এবং কেউ বলছেন এরকম ঘটনা ঘটেনি। সেই জিনিসটা জামায়াত কেন্দ্রীয়ভাবে ফেসবুক পেজে দিয়ে দিচ্ছে। এতে আপনার ভুল বুঝাবুঝি বাড়ায়, একে অপরের প্রতি যে দূরত্ব
অনাস্থা এটা বাড়ায়। সেই জন্য যেখানে যেখানে হয়েছে, কোথাও কোথাও জামাত ইসলামের নেতাকর্মীরাও বিএনপির উপর হামলা করেছে, এটা কথা কাটাকাটি থেকে হয়, ছোট জিনিস থেকে শুরু হয়ে কথা কাটাকাটি থেকে হাতাহাতি এবং কোথাও সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে সব যে একপাক্ষিক হয়েছে এমনও নয়, এটা তারপরও যেটুকু হয়েছে এটা থামানো দরকার। কিন্তু ওইটাকে যদি আপনি এরকম ফুলে ফেপে বড় করে প্রচারণা করেন মিথ্যার আশ্রয় নিয়ে, সেটা দূরত্ব বাড়ায়। আবার তারেক রহমান যখন গেলেন দেখা করতে, তিনি আশ্বাস দিলেন এটা তিনি আরও কঠোরভাবে নজরদারি করবেন, দেখবেন। তারপরে আজকের যে বিক্ষোভ কর্মসূচিটা এনসিপি এবং জামাত ইসলাম দিল, এইটাও কিন্তু একটা ভুল বার্তা দেয়। তারা যদি একটু ধৈর্য ধরতেন, যে তারেক রহমানকে আমরা বলেছি ইতিমধ্যে তার আচরণ এটা স্পষ্ট হয়েছে, তিনি এই সহিংসতা চান না বলে বিজয় মিছিল পর্যন্ত নিষেধ করেছেন, এবং যেখানে ব্যবস্থা নিচ্ছে, বহিষ্কার করছে, আগের মতোই কঠোর অবস্থানে আছেন। এবং এখনও পর্যন্ত তারেক রহমানের যেই আমরা যে অ্যাটিটিউড দেখছি সেটা পজিটিভ। তিনি এত সিট পেয়েছে তার দল, এই জন্য যে অহমিকা, একটু ভাব আসা ওই দেশে সাধারণত হয়, সেটাও তার মধ্যে আসেনি। শুধু একটু ধৈর্য ধরে মিলেমিশে কিভাবে আগানো যায়, সেই অ্যাটিটিউডটা উভয় পক্ষ থেকে যদি আমরা দেখতে পাই, তাহলে আমরা লাভবান হব, দেশ লাভবান হবে। জি, অ্যাডভোকেট শিশির মুনির, আপনার কাছে আমার দুটো প্রশ্ন। একটা হলো যে ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্থ যেটা বলল যে বিজয়ী বিএনপির পক্ষ থেকে যেই মনোভাব বা যেই বার্তা দেওয়া হচ্ছে যে একটা সহনশীলতার রাজনীতি, আলোচনার ভিত্তিতে রাজনীতিটা করা, সেই ক্ষেত্রে একটু কি ধৈর্য ধরা যেত কিনা? আজকে জামাতের যে বিক্ষোভ বায়তুল মোকাররমে হলো, সেটা না করে 1-2 দিন পরে করা যেত কিনা, বা তারেক রহমানকে যেহেতু জানানো হয়েছে উনি কে ব্যবস্থা নেয়, এইটা একটা। আরেকটা হলো যে আজকে টিআইবি তাদের একটি তথ্য তারা প্রকাশ করেছে যে তারা 70টি আসনের মধ্যে 21% আসনে এক বা একাধিক জাল ভোটের চিত্র তারা পেয়েছে। 35% আসনে ভোটারদের ভোট না দেওয়ার জন্য বাধ্য করা হয়েছে, ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয়নি। আর 99% প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। এই জরিপটা দিয়েছে, যেখানে আপনি বলছেন যে আপনার এলাকায় শান্তিপূর্ণ চমৎকার পরিবেশে ভোট হয়েছে, আপনার চোখে আপনি যদিও পরাজিত হয়েছেন আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে, কিন্তু তারপরও আপনার এলাকায় আপনার কোনো অভিযোগ নেই। প্রথম কথাটি বলছেন যে আর একটু ধৈর্য ধরলে ভালো হতো কিনা, যে আসলে দেখুন যে বেশ কিছু ডিস্টার্বিং ইনফরমেশন আছে। আমি কিন্তু সবসময় ধৈর্যের পক্ষের লোক, আমি সবসময় ঠান্ডা মেজাজের পক্ষের লোক। আমি সবসময় ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশে এখনও ম্যাচিওর ডেমোক্রেসি হয়নি। যারাই জিতুক, যারাই পরাজিত হোক, এই ম্যাচিউরিটিটা অর্জন করতে গেলে একটা লম্বা রাস্তা পার হতে হয়। যে রাস্তাটুকু আমরা পার করেছি, বিশেষ করে 91 থেকে শুরু করে যে রাস্তাটুকু আমরা পার করেছিলাম, মাঝখানে এসে এটা আবার উলটপালট হয়ে গেছে, আবার একটা যাত্রা শুরু হতে যাচ্ছে। এটাও ধৈর্য ধারণ করে পার করতে হবে, সকলের পক্ষ থেকে এই ধৈর্য ধারণ করে পার করতে হবে। আবার এটাও ঠিক, বাড়ির পাশে একজন যখন অ্যাটাকড হয়, আক্রান্ত হয়, তার রক্ত বের হয়, তার বাড়ি ভেঙে ফেলা হয়, এটা অনেককে এজিটেটেড করে, এটাও ঠিক। এটাকেও সিম্পেথির দৃষ্টিতে দেখতে হবে। এটা ল এনফোর্সমেন্ট এজেন্সি বলেন, সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, একজন মানুষের জীবনে অনেক সময় হৃদয়ের হার্টটা বাস্তবিক হার্টের চাইতেও গভীর হয়, ক্ষত গভীর হয়। তো আমি সবসময় এগুলোকে সিম্পেথির দৃষ্টিতে দেখা দরকার মনে করি। ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা আছে, এরকম কিছু ঘটনা ঘটার সাথে সাথে তারা ভিজিট করা দরকার। কিন্তু আমি আবার এটাও দেখেছি, ভিজিট করলে বরঞ্চ বিষয়টা আর লম্বা হয়। কিছু কিছু জায়গায় আমি এমনও দেখেছি যে আমাদের একজন কর্মীকে মারা হয়েছে, এজেন্টকে, আবার কিছুক্ষণ পরে উল্টাও হয়েছে। আবার ল এনফোর্সমেন্ট এজেন্সি কেন আসলো, তাদের প্রেস্টিজে লেগেছে। চাচাতো ভাই, একজন আর একজনের চাচাতো ভাই, দুইজন দুই পক্ষে ছিলেন। ইলেকশনকে কেন্দ্র করে যেই রেজাল্ট হয়ে গেছে, মিছিল বের করেছে, মিছিল বের করে উঠানে গিয়ে মিছিল দিচ্ছে। তো বাকিরা কি করবে? এটা তো প্রেস্টিজ ইস্যু হয়ে গেছে, এটা প্রেস্টিজ কা সওয়াল হয়। তো প্রেস্টিজ কা সওয়াল হওয়ার কারণে আমাকে যখন জিজ্ঞাসা করেছে, আমি বলছি দাঁত কামড়ে বসে থাকো, কোনো জবাব দিবা না, কিছুক্ষণ মিছিল করে টায়ার্ড হয়ে চলে যাবে। ভাই ভাই তারপরে আর কি করব, তো ঢিল মারছে ছাদে। তো ঢিল মারছে ছাদ, তখন আমি বললাম যে এই ছাদের ঢিলের কোনো জবাব দিবা না, 2-4 দিন অপেক্ষা করো, আস্তে আস্তে এমনিই সব স্বাভাবিক হয়ে যাবে। তো এই জায়গাটাতে অতি বাড়াবাড়ি আছে, কিন্তু অতি বাড়াবাড়ি আছে। এটাকে সফিস্টিকেটেড ওয়েতে ডিল করা উচিত, ধৈর্যের সাথে ডিল করা উচিত। আমরা এগুলো থেকে এত দ্রুত মুক্তি পাবো না, বাংলাদেশ তো এটা, বাস্তবতাটা তো এরকম।
আর সেকেন্ড যেটা বলেছেন টিআইবির জরিপ, টিআইবির জরিপে আমার এলাকায় ছোটোখাটো ভায়োলেশন আমি দেখেছি, আমি জানি না ওগুলো তারা অ্যাড করেছে কিনা। যেমন ধরেন কথা আসছিল যে রঙিন কোনো ইয়া হবে না, ব্যানার হবে না। কোথাও কোথাও আমরা দেখেছি যে উৎসুক জনতা নিজেদের নামে আমাদেরকে ছবি দিয়ে রঙিন ব্যানার টাঙিয়ে দিয়েছে, ফেস্টোন টাঙিয়ে দিয়েছে রঙিন, কিন্তু রঙিন তো আইনে অ্যালাউড না। তো দিস ইজ এ ভায়োলেশন। আবার এরকমও দেখেছি মোটরসাইকেল শোডাউন দেওয়া যাবে না, কিন্তু যেই মিছিল শুরু হয়েছে 2টা 4টা 10টা 20টা 50টা 100টা মোটরসাইকেল হয়ে গেছে। তো এই ধরনের ভায়োলেশন আমার বিবেচনায় এই নির্বাচনে ভায়োলেশনের মাত্রা খুবই কম। তারপরেও স্ট্রিক্টলি যদি দেখেন এইবারকার ইলেকটোরাল রোলস যে কন্ডাক্টটা করা হয়েছে, এটাকে যদি কেউ স্ট্রিক্টলি দেখে তাহলে অনেক ভায়োলেশন বের করা সম্ভব। কিন্তু আগের তুলনায় ভায়োলেশনের মাত্রা কিন্তু কম। আমরাও সচেতন ছিলাম। সবসময় আমার মনে আছে আমি রাত 8টা বেজে যাওয়ার পরে আর মিটিং যেন আয়োজন না করা হয় সতর্ক থাকতাম, যে কে কোন দিকে এলিগেশন দিয়ে দেয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসে যদি বলে যে এখানে মিটিং হবে না, তাহলে তো লজ্জা হবে, ফেসবুকে ছড়িয়ে যাবে অমুক প্রার্থীর মিছিল করতে দেয় নাই অথবা মিটিং করতে দেয় নাই। এটা নিজে একটা নেগেটিভ প্রচারণা। তো এগুলোতে আমরা সতর্ক থেকেছি। তারপরেও ভায়োলেশন যে হয় না এই কথা বলা যাবে না, কিন্তু এটা গ্রস ভায়োলেশন না, এমন কোনো ভায়োলেশন না যে ভায়োলেশনের কারণে আপনি বড় ধরনের কোনো আইনি পদক্ষেপ নিতে পারেন। আমার দুইটা সেন্টারে আমি দেখেছিলাম, এক জায়গায় ভোট দেওয়া বিরত থাকতে করেছে, আরেক জায়গায় ভোটিং সিস্টেমটাকে স্লো করে দেওয়া হয়েছে। এই খবরটা যাওয়ার সাথে সাথে মিলিটারি আসছে, আমি নিজেও গেছি, কিছুক্ষণ আমি লাইনে দাঁড়িয়েছিলাম, এরপরে দেখি আস্তে 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 আবার স্বাভাবিক হয়ে গেছে। আপনার এলাকায় হা ভোট এবং না ভোটের পরিস্থিতিটা কেমন ছিল, আমাদের রেশিওটা কেমন? আমার এলাকায় তো এক্সেপশনাল এরিয়া, এখানে না ভোট বেশি পড়েছে, only one among 299 হা ভোট কম পড়েছে। এটার কারণটা কি? এটা নানান কারণ থাকতে পারে, আমি জনগণকে দোষারোপ করি না, এটা তার চয়েস, সে হা দিবে না না দিবে, রাইট দিবে না রং দিবে। আমি ওই এলাকার একজন সংসদ সদস্য পদপ্রার্থী, আমি তো জনগণকে ব্লেম করতে পারি না। দিস ইজ দেয়ার ইন্ডিভিজুয়াল রাইট। কাকে লাইক করবে, কাকে ডিসলাইক করবে, হাকে লাইক করবে, দাড়িপাল্লাকে লাইক করবে, না ধানের শীষকে লাইক করবে, আই হ্যাভ ফুল রেসপেক্ট ফর দেম। তাদের ফিলসফি থাকতে পারে, তাদের নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে, তাদের সঙ্গে যারা দীর্ঘদিন কাজ করে তাদের ইনস্ট্রাকশন থাকতে পারে, তাদের নিজেদের নতুন দেশ গঠন করা না করার প্রশ্নে মতদ্বৈততা থাকতে পারে, সংবিধানের পরিবর্তনের প্রশ্নে মতদ্বৈততা থাকতে পারে, কিংবা তাদেরকে যারা এই সমস্ত ব্যাপারে পরামর্শ দিয়ে থাকেন পরামর্শকের পরামর্শ থাকতে পারে। কারণ যাই হোক, আই ডু নট ওয়ান্ট টু ব্লেম এনিবডি। কিন্তু আপনার ওখানে তো ধানের শীষের প্রার্থী বিজয়ী হয়েছে, তাহলে কি ধানের শীষের প্রার্থী না ভোটের পক্ষে ছিল? ওয়েল, এটাও বলা ঠিক হবে না, মিক্স ভোট হয়েছে, মিক্স, হাও পড়েছে নাও পড়েছে। কিন্তু কিছু আমি দেখেছি, আমরা যেহেতু প্রার্থী, আমরা তো ব্যালট দেখতে পারি গণনার সময়, আমার এজেন্ট আছে, তারাও আমাকে রিপোর্ট করেছে যে এমন অনেক ঘটনা তারা দেখেছে না এবং ধানের শীষ, না এবং ধানের শীষ। আবার এরকমও আছে, কিছু পেয়েছে না কিন্তু দাঁড়িপাল্লা, না কিন্তু দাঁড়িপাল্লা, কিন্তু ম্যাক্সিমাম দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা। তো এই যে একটা, এখন কি কাউকে আমি ব্লেম করব যে কেন তিনি এটা দিয়েছে? দিতে পারেন, দিস ইজ হিজ রাইট, হিজ প্রেরোগেটিভ। তিনি আমাকে নাও দিতে পারেন, তিনি ভোট দিতেও পারেন, নাও দিতে পারেন, তিনি না ভোট দিতে পারেন, নাও দিতে পারেন। এই ক্ষেত্রে হয়তো যে এজেন্ডাটা আমরা উপস্থাপন করেছি, যেভাবে উপস্থাপন করেছি, তারা কনভিন্স হননি। এই জন্যই তো এই নির্বাচন ভালো নির্বাচন, এই জন্যই তো নির্বাচন ক্রেডিবল। যদি যেটা আমরা উপস্থাপন করতাম এটাকেই তারা অ্যাকসেপ্ট করতে বাধ্য হতো, আগে যা হতো, তাহলে তার ক্রেডিবল ইলেকশন হতো না, জবাবদিহিতামূলক নির্বাচন হতো না। এই যে চুজিং ক্যাপাসিটিটা, এই ক্যাপাসিটিটা তারা অ্যাপ্লাই করেছে। আই হ্যাভ ফুল রেসপেক্ট ফর দেম। আমি তাদের এই জন্য মোটেও ক্রিটিসাইজ করি না। আমার এলাকার জনগণকে আমি মাঝে মাঝে দেখি ফেসবুকে অনেকে ব্লেম করে, এটা বলে ওইটা বলে, কেন ভোট দিল না, কি করলো না করলো। আমি মনে করি এটাও করা উচিত না। কিন্তু বাংলাদেশে যেই কয়টি আপনার আলোচিত এলাকা ছিল, সংসদীয় আসন ছিল, তার ভিতরে আপনার আসনটি মানে নানা কারণে মানুষের নজরে ছিল। সেই জায়গায় আপনি যার কাছে হারলেন, তার মেকানিজমটা কি ছিল? জনগণ তাকে বেছে নিল কেন? উনি অনেক বর্ষিয়ান রাজনীতিবিদ। হ্যাঁ, আমরা একসময় ওনার সমর্থক ছিলাম, আমিও একসময় ওনার নির্বাচনী এজেন্ট ছিলাম। উনি একসময় লাঙ্গল মার্কা ছিলেন, জাতীয় পার্টি থেকে নির্বাচিত হয়েছিলেন। তারপরে তিনি লাঙ্গল ছেড়ে বিএনপিতে এসেছেন। তারও আগে তিনি 2টা উপজেলা চেয়ারম্যান ছিলেন। তিনি সবসময় ফাইট করেছেন বাবু সুরঞ্জিত সেনগুপ্তের সাথে। তা বাবু সুরঞ্জিত সেনগুপ্ত তো দুনিয়াতে নাই। তার ওয়াইফ পার্লামেন্টের মেম্বার হয়েছেন, এবার তিনি আর এখানে কম্পিটিশন করেন নাই। ফলে তিনি মুরব্বী মানুষ হিসেবে
বা একজন দীর্ঘদিনের পলিটিক্যাল অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত থাকার কারণে ওনার তো ডিপ রুট আছে সেখানে, এটা অস্বীকার করার কোনো কারণ নেই। বহু মানুষের সঙ্গে ওনার ব্যক্তিগত রিলেশন আছে, ব্যক্তিগত অনেকে মনে করেন ওনাকে ইজ্জত দেওয়া দরকার, ওনাকে সম্মান দেওয়া দরকার, ওনাকে আমরা অসম্মানিত করতে পারি না, অনেকে এরকম মনে করে। দিস ইজ অলসো ইমোশন। আবার এট দ্য সেম টাইম অ্যাটেনশন পাওয়ার একটা বড় কারণ হলো যেহেতু আমি ক্যাম্পেইন করার ক্ষেত্রে অনলাইন মেকানিজম ব্যবহার করেছি বেশি। আপনারা ফেসবুকে, ইউটিউবে, ট্রেন্ডিংয়ে, আপনারা টিকটকে, এটা আমি দেখেছি এটা জাতীয় একটা ট্রেন্ডিংয়ের মধ্যে পড়েছে। তো এটা বিকজ অফ দি কন্টেন্ট, যে কন্টেন্টগুলো আমি ক্রিয়েট করার চেষ্টা করেছি ক্যাম্পেইনের সময়ে, এগুলো কিছু এক্সেপশনাল মেকানিজম ছিল। ওই এক্সেপশনাল মেকানিজমটা শুধু ওই দিরাইশাল্লার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এটা ওই বাউন্ডারি পার হয়ে জাতীয় আন্তর্জাতিক বাউন্ডারিতে ঢুকেছে। তার এক্সেপশন দেখেছি আমরা বিদেশিদের ভোট। পোস্টাল ব্যালটে আমি অনেক ভোট পেয়েছি, আমরা অনেক, এটা আমি আর এক্সেপশন বলতে পারি না, বলতে চাই না। 100টার মধ্যে 80টা 90টা ভোট পেয়েছি আমরা পোস্টাল ব্যালটে যে সমস্ত ভোট। চমৎকার। অ্যাডভোকেট শিশির মনির, ধন্যবাদ আপনাকে। ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত, আমরা এই নির্বাচনে দেখলাম যে না ভোটের পক্ষে পতিত এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচারণা সবচেয়ে বেশি ছিল এবং তারা এটাও ক্যাম্পেইন করেছিল যে নো ভোট নো ভোট। তাহলে এই যে না ভোটের পক্ষে, মানে এত মানে ভোট পড়া না ভোটের পক্ষে, আবার কোথাও কোথাও না ভোট বিজয়ী হওয়া, তারা কি একটা প্রিভিলেজ পেল, অথবা এখানে কি বিএনপির কোনো সংশ্লিষ্টতা ছিল না ভোট বেশি পড়ার পেছনে? ওকে, আওয়ামী লীগ যে বলছিল নো ভোট মানে নৌকা নৌকা, নো ভোট, জি, যদি নো ভোট আর নো ভোট এইটা যদি তাদের কনসেপ্ট হতো, তাহলে আবার না ভোটের পক্ষে বলে কিভাবে? যখনই তারা না ভোটের পক্ষে বলল, তখন তারা নির্বাচনকে মেনে নিল, যে নির্বাচনে তাদের কর্মীরা যাবে কিন্তু তারা যেন না ভোট দেয়, এটা একটা অবস্থান তাদের হতে পারে। এখন দেখেন, এই যে এই নির্বাচনে কাস্টিং ভোটের মধ্যে বিএনপি পেয়েছে 49.97% বা 50%, কাছাকাছি 50% ভোট পেয়েছে। জামায়াত ইসলাম পেয়েছে 31.76% বা 32 যদি আমরা বলতে পারি। এনসিপি 3%, 3.05%। দুটা মিলে 35। বিএনপির সবাই যদি না ভোট দিত তাহলে তো হ্যাঁ ভোট এত হয় না। আবার বিএনপির এবং জামাতের সবাই যদি হ্যাঁ দিত তাহলে তো যত ভোট কাস্ট হয়েছে সবই হ্যাঁতে পড়ার কথা। আওয়ামী লীগের কিছু নেতা কর্মীরা, তারা বিশেষ করে সমর্থকরা, তারা ভোট দিতে যারা গেছে, কোনো আসনে জামাত ইসলামকে দিয়েছে, কোনো আসনে বিএনপিকে দিয়েছে, উভয় পক্ষেই দিয়েছে। তারা হয়তো ভোটটা কোনো মার্কার প্রতীকে দিয়েছে, আর তাদের দলীয় নির্দেশনা আছে নাতে দিতে পারে, নাতে দিয়েছে। এইটা আমরা সমকালের একটা প্রতিবেদনে দেখলাম যে যে সমস্ত এলাকায় একসময় নৌকা অর্থাৎ আওয়ামী লীগ শক্তিশালী ছিল, সেই এলাকায় বিএনপি বিজয়ী হয়েছে। আবার যেখানে একসময় ধানের শীষ অর্থাৎ বিএনপি শক্তিশালী ছিল, সেইখানে জামাতে ইসলাম বা তাদের জোটের নেতারা নির্বাচিত হয়েছেন। এইটা এর আগের আর একটা স্ট্র্যাটেজিতে তাইলে আপনার যাইতে হবে। সংবাদ মাধ্যমে এইরকম রিপোর্ট এসেছিল যে ১.৫ বছর আগে থেকে, মানে এই অভ্যুত্থানের পরে জামায়াত ইসলাম গবেষণা করে বাংলাদেশের কোন কোন আসনে তাদের বিজয়ের কোনো সম্ভাবনাই নাই, সেগুলাকে কনসিডারেশনে নিয়ে কোন কোন আসনে তাদের বিজয়ের সম্ভাবনা আছে সেটাকে কনসিডারেশনে নিয়ে তারা ব্যাপক হারে ভোট শিফটিং করেছে। ভোট শিফটিং করে তারা টার্গেট করেছে যে ওইখানে আমাদের সম্ভাবনা নেই, ওইখান থেকে আমাদের ভোট এবং অ্যাক্টিভ কর্মীদের সরিয়ে এই আসনে আমাদের নিয়ে আসতে হবে এবং এগুলাকে আমরা টার্গেট করব। তারা 150 আসনকে টার্গেট করে এরকম সাজিয়েছে। ফলে জামায়াত ইসলাম একটা ধর্মভিত্তিক চেইন অফ কমান্ড সম্পন্ন একটা দল, তাদের এইরকম পলিসিটার যে নিয়েছে। বিএনপি তো সারা দেশেই তারা একইভাবে গিয়েছে, কোথাও কম বেশি কম থেকেছে, তারা ওই স্ট্র্যাটেজি নেয় নেই, কারণ তারা সারা দেশেই তাদের সংগঠন, তাদের ভোটার, তাদের সিট বেড়ে উঠুক সেই পলিসিতে গেছে। বরং বিএনপি বিভিন্ন সময় জোটে থেকে জামায়াত ইসলামকে যে সিটগুলো ছেড়ে দিয়েছিল এবং দীর্ঘমেয়াদী
জামায়াতের সঙ্গে জোট ছিল, সেইখানে বিএনপির সংগঠন দুর্বল হয়েছে। সেটাও বিএনপির একটা শিক্ষা যে তাদেরকে এইভাবে কোনো আসনে কম নজর বেশি নজর এটা দিবে না। জামায়াত ইসলাম সেটা দিয়েছে বলেও তাদের এই বক্তব্য, এইরকম গবেষণার কথা সংবাদ মাধ্যমে এসছে। সেই বিবেচনায় এমন হতে পারে যে যেখানে আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা সেইখানে জামায়াত তাদের সাংগঠনিক তৎপরতা না বাড়িয়ে বরং ভোট শিফটিং করে অন্য এলাকায় এনেছে। ফলে যেই এলাকা তারা টার্গেট করেছে ওইখানে তাদের ভোট বেড়েছে, কারণ কর্মী বেশি, ডোর টু ডোর গেছে বেশি। এই নির্বাচনে প্রচুর অর্থ খরচের অভিযোগ আছে, সেই অর্থ খরচের বিষয়টা হয়তো বেশি করেছে বা মানুষকে প্রভাবিত করতে পেরেছে বেশি। আরেকটা বলি, যেমন জামাতের সাবেক নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের, ওই আসন কিন্তু আওয়ামী লীগ বেশ ভালো ভোট পেত এবং তিনি প্রকাশ্য বক্তৃতায় আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন যে এইবার তো মুজিব ভাই নাই, এবার আমারে দেন, মুজিব ভাই আইলে আবার দেখা যাইব। এই যে মুজিব ভাই আইলে আবার দেখা যাইব, এর প্রেক্ষিতে ওইখানে উনি কিন্তু ভালো ভোট পেয়েছেন এবং ওইখানকার প্রচারণায় কিন্তু আওয়ামী লীগ তাহের সাহেবের পক্ষে ছিলেন। ফলে সারা দেশেই এরিয়া ভিত্তিক আওয়ামী লীগের সমর্থকরা কোথাও বিএনপির পক্ষে অবস্থা নিয়েছে, কোথাও জামাতের পক্ষে অবস্থা নিয়েছে। তবে বিএনপির পক্ষে বেশি নিয়েছে এটা আমি বিশ্বাস করি, এবং নির্বাচনের আগেও আমি বলেছি যে আওয়ামী লীগের ভোট বিএনপির পক্ষে বেশি যাবে, কারণ জামায়াত ইসলামের সঙ্গে ৭১ প্রশ্নে তারা রাজনৈতিক কৌশলের কারণে কখনো ঐক্য করলেও ফান্ডামেন্টাল জায়গায় ৭১ প্রশ্নে আওয়ামী লীগের সঙ্গে জামায়াত ইসলামের বিরোধটা একটু বেশি অন্য দলের তুলনায়। সেই বিবেচনায় আওয়ামী লীগের ওই স্পর্শকাতর নেতাকর্মীরা তারা দাঁড়িপাল্লায় সিল মারবে, এটা তাদের জন্য খুব সহজ না। ওকে, শিশির মনি, আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে কালকে যে মন্ত্রিসভা গঠন হতে যাচ্ছে সেই মন্ত্রিসভার আকার এবং কোয়ালিটি কি দেখতে চায় সংসদের প্রধান বিরোধী দল সহ জামাত জোট? একই সাথে জামাত জোটের পক্ষ থেকে বলা হয়েছে যে আগামী সংসদে তারা ছায়া মন্ত্রিসভা গঠন করবে, সেই মন্ত্রিসভার আকার, তাদের কার্যপরিধি কি হবে? দেখুন, একটা জিনিস মনে হয় আরও গুরুত্বপূর্ণ। আগামীকালকে তো প্রথম মেম্বারদের শপথ হবে, বিকালে বলছে সরকারের শপথ হবে। তো স্কিম অনুযায়ী এই মেম্বারদের দুটো শপথ হবে, একটা হবে সংবিধান সংস্কার পরিষদের শপথ, আরেকটা হবে পার্লামেন্ট মেম্বার হিসেবে কনস্টিটিউশনের শিডিউলে বলা আছে একটা শপথ। তো এটাকে কেন্দ্র করে বিভিন্ন কথা আমি শুনছি, তা আমি এক্সপেক্ট করব এই লাইনটা যেন কেউ না নেয়। দুটো শপথের আমন্ত্রণ জানিয়েছেন মন্ত্রী পরিষদ বিভাগের যিনি সচিব, তিনি দেখলাম আজকে বলেছেন যে দুটো শপথের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তারপরেও আমি দেখলাম শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ পত্রিকায় বা নিউজ আইটেমে অনেক সময় সঠিক ইনফরমেশন আসে না, বাট আই এক্সপেক্ট যে আগামীকালকের শপথ নিয়ে যেন কোনো জটিলতার তৈরি না হয়। কেন এই জটিলতার সংখ্যা কেন করছেন? কারণ বলছেন তো, বিশেষ করে মিস্টার সালাউদ্দিন সাহেব বলছেন যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মিস্টার সালাউদ্দিন, তিনি তো প্রভাবশালী সদস্য, তিনি বলেছেন যে, আমি শুনেছি ওনার একটা ইন্টারভিউ যেখানে বলেছেন যে ওই প্রশ্ন করেছেন যে সংবিধান সংস্কার সবার শপথ কি আপনারা কালকে নিতে যাচ্ছেন, তখন তিনি বলছেন যে আগে হোক, পার্লামেন্ট হোক, তারপরে এটা হোক, তারপরে ওইটা হোক, তারপরে ওইটা হোক, তারপরে দেখা যাবে। এটা ম্যান্ডেটরি কেন? এটা ম্যান্ডেটরি কারণ আইনে বলা আছে যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025-এর 7-এ বলা আছে যে এই যে নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনের মাধ্যমে দুটো আউটকাম হবে। একটা হলো নির্বাচন, সংসদ সদস্য নির্বাচিত হবেন, অ্যাট দ্য সেম টাইম তারা সংবিধান সংস্কার পরিষদও গঠিত হবে। তো সংবিধান সংস্কার পরিষদের শপথ কে দিবে, প্রশ্ন হলো এটা। তো দেখবেন এই আইনে বলা আছে 8-এর 2-এ বলা আছে যে সংসদ সদস্যদের শপথ যিনি দিবেন, সংবিধান সংস্কার সভার শপথও তিনিই দিবেন। তো এই যে এই নিয়ে আইনের কোনো জটিলতা নাই। এখন দেখা যাচ্ছে যেহেতু স্পিকার ডেপুটি স্পিকার নাই বা আনেবল, ফরমেশনই নাই, পার্লামেন্টই নাই, তো সেই জন্য এখন দিবেন হলো সিইসি 148 সাব আর্টিকেল 2A অনুযায়ী। তা যদি সিইসি দিয়ে থাকেন তাহলে সংবিধান সংস্কার সভার শপথও সিইসি দিবেন, এটি আইন, এই আইনে তাই বলা আছে। ফলে এখানে কোনো কনফিউশন বিল্ড আপ যেন না হয়, এটা হলো ইম্পর্টেন্ট। সেকেন্ড ইম্পর্টেন্ট আমি দেখেছি এখানে উচ্চ কক্ষ গঠন নিয়ে। উচ্চ কক্ষ গঠন নিয়ে যে প্রশ্নটা করা হয়েছিল গণপরিষদ রেফারেন্ডামে, গণভোটে, সেই প্রশ্নটা ছিল দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হইবে, হা বা না বলুন। তো জনগণ হা বলেছে,
চতুর্থ অপশন হিসেবে বলা আছে যে জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। দেখেন, ভোটের যে গণভোটের যে কোয়েশ্চেনটার ভিতরে 4টা ভাগে ভাগ, ক এক ভাগ, খ এক ভাগ, গ এক ভাগ, ঘ এক ভাগ। ক খ গতে ম্যান্ডেট চেয়েছে, ঘতে এসে বলেছে যে এই ক খ গতে যেটা নাই সেটা কিভাবে নির্ধারণ হবে। এটাকে বলেছেন অপরাপর সংস্কার। সংস্কার তো ক খ গ এর বাইরে আরো অনেক সংস্কার আছে, 84। তো সেই সংস্কারগুলো কি হবে, ঘতে এসে বলছেন সেটা সংশ্লিষ্ট পলিটিক্যাল পার্টির প্রতিশ্রুতি অনুযায়ী হবে। এখন যেমন ধরুন বিএনপি বিজয়ী হয়েছে, অ্যাবসলিউট মেজরিটি পেয়েছে। তো অ্যাবসলিউট মেজরিটি পাওয়ার পরে তাদের সামনে প্রশ্ন যে উচ্চকক্ষ গঠনের ক্ষেত্রে কি পলিসি অবলম্বন করবে। উচ্চকক্ষ গঠনের ক্ষেত্রে তারা এখানে আর পলিসি নিতে পারবে না, কারণ এইটা খতে স্পেসিফিক হা না ভোটে আনসার হয়ে গেছে। সেখানে বলা হয়েছে যে ভোটের পার্সেন্টেজ অনুযায়ী উচ্চকক্ষ গঠিত হবে। এটা কিন্তু সিটের পার্সেন্টেজ অনুযায়ী না। কিন্তু এছাড়া বাকি যে সমস্ত সংস্কার আছে, যেমন ধরুন একটা বড় প্রশ্ন আসছিল, তিনি দলের প্রধান হবেন, তিনি সরকার প্রধান হবেন না, এই ব্যাপারে কি হবে সেটার প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করা হয় নাই জনগণকে, হা না ভোটে জিজ্ঞাসা করা হয়নি। সেই প্রশ্নের উত্তরে বিএনপির সামনে অপশন আছে। কি অপশন? তাদের সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে প্রতিশ্রুতি কি? ম্যানিফেস্টো। ম্যানিফেস্টোতে তারা যেভাবে দিয়েছেন সেভাবে তারা এখান থেকে ডেভিয়েট করতে পারবে। চমৎকার। তাহলে আমি এই জায়গাটাতে যদি আপনার কাছে জানতে চাই যে উচ্চ কক্ষের ব্যাপারে বলা হয়েছে যে নিম্নকক্ষের নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে উচ্চ কক্ষের 100 জন সদস্য নির্বাচিত হবেন। সেইখানে আবার বলা আছে গঠন প্রক্রিয়া নিয়ে ভিন্নমত আছে। নিম্নকক্ষের আসনের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে উচ্চ কক্ষ গঠিত হবে, অর্থাৎ 60টি রাজনৈতিক দল ও জোট নোট অফ ডিসেন্ট দিয়েছে। এবং বলা আছে যে এবং তারা এটাও বলছে আর্থসামাজিক বাস্তবতা এই মুহূর্তে উচ্চ কক্ষের প্রয়োজন নেই। আচ্ছা, তারপরে নোট, অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। তাহলে এখন আমরা বিএনপির যে নির্বাচনী ম্যানিফেস্টো আছে তারা কিন্তু সেইখানে সিট অনুপাতে বলেছে, সিট অনুপাতে বলেছে যে রাজনৈতিক দলসমূহ নিম্নকক্ষের অর্জিত আসন সংখ্যার আনুপাতিক হারে উচ্চ কক্ষে প্রতিনিধিত্ব করবে। তাহলে এখন প্রশ্ন হলো আপনার কোনটা প্রাধান্য পাবে? জি, কোনটা প্রাধান্য পাবে? আমার প্রশ্ন আপনি দেখেন জুলাই সনদটা যেখানে আমরা স্বাক্ষর করেছি 17 অক্টোবর, জি, যে প্রভিশনটা আপনি পড়ে শোনালেন, 17 অক্টোবর আমরা শুধু এনসিপি ছাড়া বাকিরা স্বাক্ষর করেছি। আজকে এনসিপি স্বাক্ষর করতে গিয়েছে, এখন 17 অক্টোবর। যমুনা। আর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি হলো 13ই নভেম্বর। 17 অক্টোবর থেকে 13ই নভেম্বর, 4 দিন কম 1 মাস পর জারি হলো। সেখানে এসে যে প্রশ্নের ফরম্যাটটা দেয়া হলো, ওই যে আগে বলা হয়েছিল যে সংশ্লিষ্ট রাজনৈতিক দল তার নির্বাচনী বিজয় সাপেক্ষে নির্ধারণ করবে, সেখান থেকে 3টা জিনিসকে বের করে নিয়ে আসা হলো। বের করে নিয়ে এসে সরাসরি রেফারেন্ডামে পাঠানো হলো। আর বাকি জিনিসকে বলা হলো, মনে আছে আপনার যখন এই আদেশ জারি করা হয় তখন বিএনপি বলেছিল না যে আমরা প্রতারিত বোধ করছি? মনে আছে তো সবাই যে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে? মনে আছে। এই যে উচ্চকক্ষ নিম্নকক্ষ গঠনের বিষয়টাকে ওখান থেকে বের করে নিয়ে এসে যখন সরাসরি কোয়েশ্চেনে চলে গেলেন, বিএনপি বললেন আমাদেরকে তো এটা আগে বলা হয়েছিল এখানে যে ইশতেহারে যেভাবে থাকবে, যারা বিজয়ী হবে ম্যান্ডেট পাবে তারা সেভাবে করবে। তখনকার ঐকমত্য কমিশনের এই ভিত্তিতে সরকার যে আদেশ জারি করলো সে আদেশ এটার থাকলো না। না থেকে তারা কি বলে দিলেন, প্রশ্নটা বলে দিলেন আগামী জাতীয় সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। হ্যাঁ অথবা না বলুন। উপরে আছে হ্যাঁ অথবা, 4টে প্রশ্ন দিয়ে উপরে আছে হ্যাঁ অথবা না বলুন। এখানে তো জনগণ হ্যাঁ বলেছে। তখন প্রশ্নটা কি দাঁড়ালো তাহলে? ব্যাখ্যাটা কি হবে? ব্যাখ্যাটা হবে এইগুলো যেগুলো হ্যাঁ এবং নায়ের সুনির্দিষ্ট উত্তর এসে গেছে, এইগুলোর ব্যাপারে কারো কোনো চয়েস থাকবে না। চয়েস কোথায় থাকবে তাহলে? চয়েস থাকবে জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার। দেখেছেন অপশনটা কি দিচ্ছে? অপরাপর সংস্কার তো আরও আছে।
অপরাপর সংস্কার তো শুধু উচ্চকক্ষ নিম্নকক্ষ এখানে সীমাবদ্ধ না, জামাতেরও তো ডিসেন্টিং আছে, এরকম অন্যান্য দলের ডিসেন্টিং আছে। অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি, ওই যে প্রতিশ্রুতি যা আপনি পড়ে এসেছেন ওখানে নোট, প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। অর্থাৎ এই স্পেসিফিক প্রশ্নগুলোর ক্ষেত্রে ওই নোটটা প্রযোজ্য হবে না, নোট অফ ডিসেন্ট প্রযোজ্য হবে না, প্রযোজ্য হবে বাকি অপরাপর সংস্কারের ক্ষেত্রে। অর্থাৎ আপনি যদি ক্লিয়ার কাট বলেন যে উচ্চ কক্ষ সদস্যরা নির্বাচিত হবেন ভোটের রেশিওর ভিত্তিতে, এটা রেফারেন্ডামে আনসার, তাহলে বিএনপি তাদের যে ম্যানিফেস্টোতে যেই ঘোষণা দিয়েছে সেটা এখানে কার্যকর হবে না, হবে অপরাপর সংস্কারের ক্ষেত্রে হবে, এইটার ক্ষেত্রে হবে না। এটার ক্ষেত্রে যদি হতে হয় তাহলে তো গণভোটের রায়টাকে পাল্টাইতে হবে। গণভোটেতে এই প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, তাহলে বিএনপিকে কি করতে হবে যে এই ক্ষেত্রে আমরা গণভোটের রায়কে মানি না, এটাই বলতে হবে। কারণ কি আপনার কতে কি আছে, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদ বর্ণিত প্রক্রিয়া আলোকে গঠন করা হইবে, এখানে তো বিএনপি হাত দিতে পারবে না। খতেও বিএনপি কেন, জামাতও হাত দিতে পারবে না। গতেও বিএনপি জামাত কেউ হাত দিতে পারে। গতে কি আছে, নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার, কয়েকটি সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার, এখানেও হাত দিতে পারবে না। কেন হাত দিতে পারবে না? কারণ এইগুলোতে জনগণকে স্পেসিফিক প্রশ্ন জিজ্ঞাসা করে হানা পাওয়া গেছে। ওকে, চমৎকার। বিএনপি এখনো প্রতারিত বোধ করছে কিনা জুলাই সনদের ব্যাপারে? জুলাই সনদের এই অংশটা নিয়ে মানে যে ব্যাখ্যা দিলেন শিশির ভাই, আইনজীবী তো আইনের ভাষায় ব্যাখ্যা দিয়েছে, সেটা ভালো। কিন্তু একটা জিনিস আপনি প্রেক্ষাপটটা খেয়াল করেন, একটা অনির্বাচিত সরকার জনগণের ম্যান্ডেট ছাড়া তারা এখানে বসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পরে সেই দলগুলো যে নোট অফ ডিসেন্ট দিল, যেখানে দ্বিমত ছিল, সেইটাকে উপেক্ষা করে, যে কারণে বিএনপি বলছিল যে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, প্রতারিত বোধ উপেক্ষা করে এমন একটা গণভোটের এই 84টা বিষয়কে একসঙ্গে করে এইরকম যা জুলাই সনদ করা হলো এবং এইরকম একটা কোশ্চেনিয়ার তৈরি করা হলো, যেটার সঙ্গে বিএনপি মোটেই পুরোপুরি একমত নয়। তারা 89% একমত, 11% তারা একমত না। 84টা বিষয়, কোনোটার বিষয়ের সঙ্গে একমত, কিন্তু গঠন প্রক্রিয়ার ক খ গ ঘ উতে গিয়ে তারা হয়তো একমত না। কিন্তু তাদেরকে এইরকম করে প্রথমে কথা দেয়া হলো যে প্রধান উপদেষ্টাও কথা দিলেন, ডক্টর আলী রিয়াজ সাহেবও বললেন যে এইখানে রাজনৈতিক দলগুলো সবগুলো যে বিষয়ে একমত হবে জুলাই সনদে সেটা যাবে, যেগুলোতে একমত হবে না সেটা রাজনৈতিক দলগুলো নির্বাচনী ম্যানিফেস্টোতে প্রতিশ্রুতি আকারে দিবে। সেইখান থেকে সরে এসে তারা বিএনপিকে একরকম একটা মেলিংয়ের দিকে নিয়ে গেল। কিভাবে নিল? এই জিনিসগুলো যোগ করে দিয়ে এমন একটা সিচুয়েশন তৈরি করা হলো যে বিএনপি যদি এখানে স্বাক্ষর না করে তাহলে বিএনপিকে বলা হচ্ছে সে সংস্কারের পক্ষে না, এবং এই রব বিভিন্ন রাজনৈতিক দল থেকে এবং সরকারের একটা অংশ থেকে তুমুলভাবে তোলা হলো। যে বিএনপি যখন লিখিতভাবে ভিশন 2030 বা 31-27 দফা এবং পরে 31 দফা দেয়, তখন অনেক রাজনৈতিক গোষ্ঠী সংস্কার বানানো শেখে নাই বলতে গেলে। সেই বিএনপিকে বলা হচ্ছে বিএনপি সংস্কারের বিপক্ষে। তখন সেই অবস্থায় বিএনপি তখন দেখলো যদি এই স্বাক্ষর নিয়ে তাদেরকে যে ব্ল্যাকমেইলিং করা হচ্ছে, বিএনপি স্বাক্ষর না করলে বিএনপি সংস্কারের পরিপন্থী, এইটাকে স্টাবলিশ করার একটা চেষ্টা, আর একটা হচ্ছে এইটার কেন্দ্রিক একটা গোলযোগ সৃষ্টি হয়ে যারা নির্বাচন চায় না বা পেছাতে চায়, ভণ্ডুল করতে চায়, তারা ওই সুযোগটা গ্রহণ করবে। তখন বিএনপি কৌশলগতভাবে স্বাক্ষর করলো এবং বলল আমরা প্রতারিত হয়েছি। পাশাপাশি জাতির সামনে তারা নিজেদেরকে সৎভাবে উপস্থাপন করলো যে আমরা ওইখানে স্বাক্ষর করেছি, কিন্তু যেখানে দ্বিমত আছে আমাদের সেটা আমরা মানব না। এবং নির্বাচনী ইস্তেহারে তারা বলল জাতির সামনে যে আমরা উচ্চ কক্ষের কনসেপ্টই আমরা দিয়েছি, আমরা এইভাবে করবো, সে আমাদের মত আছে, ওরা আমাদের বাধ্য করেছে এরকম করতে, আমরা ওটা মানব না। এইটা ইস্তেহারে ঘোষণা করলো যে আমরা আসন প্রাপ্তিতে। এখন জনগণকে প্রশ্ন ছুড়ে দিল যে তোমরা যদি আমরা যে করবো না এটা গ্রহণ করো, আমাদের রায় দাও, আমরা এটা মানব। জনগণ তো জেনে গেল যে বিএনপি সরকার গঠন করলে, রায় দিলে তারা উচ্চ কক্ষের এটা মানবে না, ইস্তেহারে ঘোষণা দিল। দলীয় প্রধান সরকার প্রধান হতে পারবে না, ঘোষণা দিল। সেটা জেনেই তো জনগণ সরাসরি তাদের এই এক লাইনের এক স্টেটমেন্টের পক্ষে রায় দিল।
আর ওইখানে 84টা বিষয়, 84টার মধ্যে কেউ কেউ আছে একটাও বোঝে নাই, কেউ আছে কি আংশিক বুঝেছে, কেউ আছে ওর মধ্যে কিছু শতাংশে তার আস্থা আছে, কিছু অপছন্দ করেছে। আপনি এমন এক গণভোট ক্লামজি করে করলেন, এখন আপনি গণভোটে যে দিয়েছেন গণভোটটাকে স্পেসিফিক ধরে দেন, এখন দেখেন কি হয়। দ্বিতীয় প্রশ্ন যেটা, বিএনপি নির্বাচনের আগে তাদের সমস্ত বক্তব্য সব জায়গায় বলেছে তাদের প্রায়োরিটি হচ্ছে 31 দফার মধ্যে যেই অংশগুলো ঐক্যমত্য কমিশনে তারা একমত হয়েছে সবার সঙ্গে একমত প্লাস 31 দফা আছে, সেইটা হলো ফার্স্ট প্রায়োরিটি, তা বাস্তবায়নে। সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে ঐক্যমত্য কমিশনে সবাই একমত হয়েছে, ওখানে নেই কিন্তু 31 দফা আছে সেটা। তারপরে তারা বিবেচনা করবে যেখানে তাদের নোট অফ ডিসেন্ট ছিল বা অন্যরা চেয়েছে সেই দাবি তারা যৌক্তিক মনে করে কিনা মানবে কিনা এইটা। এখন আপনি মনে করেন বিএনপিকে আপনি খুব চাপাচাপি করলেন, কথা দিয়েছো কেন রাখবে না, সই করেছো কেন করবা না, হা ভোট দিয়েছে জনগণ। বিএনপি বলে বিএনপি আবার আমাদের ভোট দিয়েছে 50% উপরে, বিএনপির 3টা সিট বাকি আছে, ওর 2টাই অলরেডি জিতে আছে, আর একটা যেটা প্রার্থী মারা গেছেন ওইটা বিএনপি আগে থেকেই শক্তিশালী, 3টায় জিলে 50%-র জায়গায় 53% ভোট বিএনপির হয়ে যাবে। উচ্চকক্ষ বিএনপি তো 53টা পাবে একাই, তাদের জোটদের ছাড়াই। জোটরা আরও কিছু যদি পায় তাহলে বিএনপি যদি নিম্নকক্ষে 2/3 মেজরিটি, উচ্চকক্ষে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা লাগবে সংবিধান সংশোধন করতে হলে, সেইটাও বিএনপির আছে। আপনি এখন তাদেরকে আবার এরকম চাপাচাপি করে বাধ্য করবেন, ব্ল্যাকমেল করবেন, এইসব করবেন, মানলো। এখন মানার পরে তারা আবার সংবিধান সংশোধনের উদ্যোগ নিল যে উচ্চকক্ষের এটা হবে না, অথবা অন্যান্য বিষয় করলো, তখন কি করবেন আপনি? সুতরাং রাজনীতিতে এই চাপাচাপি, ব্ল্যাকমেইলিং, জোর জবরদস্তি এইটা দিয়ে সম্মিলিতভাবে আগানো যায় না, আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে হবে। ডক্টর আলী রিয়াজ আকেজাই যা করুন আজকে একটা ভালো কথা বলছেন আমার মনে হয়। উনি বলছেন আইনগত বিবেচনার চেয়েও, প্রথম আলোতে এটা আসছে কোট আনকোট, আইনগত বিবেচনার চেয়েও রাজনীতিতে প্রথম এবং প্রধান বিবেচনাটা আপনাকে রাজনৈতিকভাবেই করতে হবে। আমরা সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছি জনরায় হয়েছে মানে গণভোট প্রশ্নে, আবার রাজনৈতিক দলের প্রতিও জনগণের সমর্থন দেখা গেছে, মানে হ্যাঁ ভোটও এখানে পড়েছে, এইখানে আবার বিএনপির ম্যানিফেস্টো দেখে ভোট দিয়েছে, সেখানেও জনরায় তাদের পক্ষে গেছে বলে, ফলে এর মধ্যে একটি সমন্বয় করতে হবে। এই সমন্বয়টা হবে জামাত ইসলাম, এনসিপি, বিএনপি সহ অপরাপর রাজনৈতিক শক্তি যারা সংসদে প্রতিনিধিত্ব করছে তারা আলোচনার মাধ্যমে। এখন সংস্কার পরিষদ যেটা হবে সেটা শপথ পড়া না পড়া এটা বিএনপির সিদ্ধান্ত, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই শপথ পড়াতেও বিশেষ কোনো ক্ষতিবৃদ্ধি নাই। সংবিধানে নাই এইটা পরিষদের কথা, সংবিধানে তো গণভোটের কথাও আপাতত নাই, তো এগুলো অনেক কিছুই নাই যেটা তো আবার সংবিধান ওই পরবর্তী সংশোধিত, সেগুলা এই সরকারটাই তো আংশিক বৈধ আংশিক অবৈধতার সংকটে, তাদের বৈধতা দিতে হবে। সেই ক্ষেত্রে এই পরিষদও যদি শপথ গ্রহণ করে, ওই পরিষদও বিএনপি মেজরিটি, 212টা আরও 3টা যোগ হইলে 215টা তো ওইখানে বিএনপি হয়ে যাবে। সুতরাং ওইখানেও আলোচনায় তো বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ 215 আসনের মালিক, আলোচনা হবে, কোনোটা প্রায় মানে কোনোটা একটু অগ্রাধিকার পাবে, কোনোটা ডিলে হবে, 180 কার্য দিবসে করতে হবে। সুতরাং ওর মধ্যে নানান রকম ইকুয়েশন হবে, নানান আলোচনা হবে, বিএনপি, জামায়াত, এনসিপি, অন্য দল অনেক সমঝোতা হবে, সেই বিবেচনায় দেখা যাবে। কিন্তু শুরুতেই যদি সংস্কার পরিষদের শপথ ভণ্ডুল হয়, এটা প্রথম একটা বড় আলোচনার জন্ম দিতে পারে, যেটা দুই দলের মধ্যে দূরত্ব বাড়াতে পারে। এখন এটা আমার বিশ্লেষণে ব্যক্তিগত মত, আমি বিএনপির পথধারী কেউ না, বিএনপির সমর্থন করি, ভালোবাসি। বিএনপি নীতি নির্ধারকরা তারা বিবেচনা করবেন ওকে, চমৎকার। তারা কি করবেন। অ্যাডভোকেট শিশির মনির, বিএনপি যেমন জুলাই সনদের কোনো ক্ষেত্রে নিজেদেরকে প্রতারিত বোধ করেছিল এবং তাদের যে ডিসকমফোর্ট ছিল সেটা তারা জনসম্মুখে প্রকাশ করেছিল, আমরা দেখলাম যে এনসিপি যারা সংস্কারের কথা বলে গলা ফাটালো, পরবর্তীতে তারা জুলাই সনদে সই করলো না, কিছুক্ষণ আগে তারা জুলাই সনদে সই করেছে এবং তারাও বলছে যে জুলাই সনদের এই বাস্তবায়ন প্রক্রিয়া যা ইনক্লুড করা হয়েছে সেটার ব্যাপারে তারাও প্রতারিত বোধ করছে। এখন আজকে সইয়ের ভিতর দিয়ে কি স্টাবলিশড হলো? দেখেন, একটা সংস্কার প্রজেক্টকে বাস্তবায়নের প্রশ্ন যখন আসলো তখনই প্রতারণার প্রশ্ন আসছিল। সংস্কার প্রজেক্ট তো আলোচনা হয়ে গেছে ঐকমত্য কমিশন, আই পার্টিসিপেটেড দেয়ার, ডে লং, ইভেন মান্থ লং, অলমোস্ট 8 month long ডিসকাশন।
অবশেষে যখন একটা ক্রিস্টালাইজড হয়ে যাওয়ার পরে প্রশ্ন আসলো ইমপ্লিমেন্টেশন মেকানিজম কী হবে। তখন নানান আলাপ আলোচনা হলো, এক্সপার্টদের নিয়ে কথা হলো, অনেক কথা হলো, অনেক। এবং এই শুধুমাত্র ইমপ্লিমেন্টেশন মেকানিজম নিয়ে 4 দিন মিটিং হলো। লাস্টের দিনে গিয়ে আলোচনা হলো যে না ঠিক আছে, তা আমরা সকলে রাজি হয়ে যাই রেফারেন্ডামে। যেহেতু আমরা কিছু বিষয়ে একমত হতে পারছি না, লেট ইট বি ডিসাইডেড বাই দি পিপল অফ দ্য কান্ট্রি। এটাই তো রেফারেন্ডাম। জি। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, এখনকার রেফারেন্ডাম কোথায় আসলো, কোন আইনে আছে, কোন সংবিধানে আছে? এভাবে তো রেফারেন্ডাম হয় না। এভাবে তো রেফারেন্ডামের কোনো বিধান এক্সিস্টিং কনস্টিটিউশনে নাই। এক্সিস্টিং কনস্টিটিউশন হলো বিল আপনি উপস্থাপন করবেন, আলোচনা হবে, পার্লামেন্টে পাস হবে, রেফারেন্ডামে যাবে, তারপরে রেফারেন্ডামে হা হলে পরে রাষ্ট্রপতি অ্যাসেন্ট দিবে। দিস ইজ দ্য নর্মাল মেকানিজম। এখন কি মেকানিজম? আগেই তো রেফারেন্ডাম হয়ে গেল। কি প্রশ্নে হলো? যে কটা প্রশ্নে রেফারেন্ডাম হলো, এই কটা প্রশ্নের কারণেই কিন্তু সংবিধান সংস্কার পরিষদ গঠিত হচ্ছে। নির্বাচন হয়েছে পার্লামেন্টের, তো সংবিধান সংস্কার পরিষদ কেন? এটা তো একটা সাংঘাতিক প্রশ্ন। সংবিধান সংস্কার পরিষদ যে গঠন করা হচ্ছে, কারণ রাষ্ট্রীয় মেকানিজমের স্ট্রাকচারাল ডিজাইনে বড় ধরনের পরিবর্তনের সূচনা হচ্ছে এই আইন মানলে। সেটি নর্মাল পার্লামেন্ট করতে পারে না। সেটার জন্য প্রয়োজন হয় একটা সংবিধান সংস্কার সভা অথবা সংবিধান সংক্রান্ত আলোচনা করার জন্য ডিফারেন্ট সভা, যেটা পরবর্তীতে আদালতে চ্যালেঞ্জ হলে প্রোটেক্টেড থাকে। কিন্তু নর্মাল পার্লামেন্টে আপনি 2/3 মেজরিটির বিলে পাশ করা বহু সাংবিধানিক সংশোধনী পরবর্তীতে আইনে বাতিল হয়ে যায় না? হ্যাঁ, বাতিল হয়েছে। ইভেন জিয়া রহমান সাহেবের 5th অ্যামেন্ডমেন্ট A to Z বাতিল হয়ে গেছে। পার্লামেন্টে পাশ হয়েছিল না সেটা? অবশ্যই পাশ হয়েছিল 5th অ্যামেন্ডমেন্ট। কোথায় গেল সেই 5th অ্যামেন্ডমেন্ট? কোথায় গেল সেই 8th অ্যামেন্ডমেন্ট? পার্লামেন্টে পাশ হয়েছিল। কোথায় গেল সেই 13th অ্যামেন্ডমেন্ট? পার্লামেন্টে পাশ হয়েছিল। নাই তো কিছুই। তখন প্রশ্ন আসলো হাউ টু প্রোটেক্ট দিস লিগালি। তখন বলা হলো যে এই বিষয়টাকে যদি আমরা সংবিধান সংস্কার সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেই, তাহলে পৃথিবীর জুরিসপ্রুডেন্স বলে এরকম একটা রেভলিউশনের পরে, মাস আপসার্জের পরে কনস্টিটিউশনাল ল্যান্ডস্কেপের পরিবর্তন হয়। সেই পরিবর্তনটা হয়েছে পৃথিবীর ইতিহাসে, ফ্রান্সে, ইরানে, মিশরে, মাঝখানে হয়েছে সিরিয়ায়, বাংলাদেশে। একই স্টাইলে যেন নিতে পারি আমরা, যার জন্য প্রয়োজন শুধুমাত্র একটা নর্মাল পার্লামেন্ট না, এর জন্য প্রয়োজন একটা সংবিধান সংস্কার সভাও, যেখানে নাকি এটাকে নিলে পরে পরবর্তীতে আদালতের চ্যালেঞ্জ থেকে ইমিউন থাকবে। এই প্রেক্ষাপটে কিন্তু এটাকে নেওয়া হয়েছে। এখন যদি কেউ বেমালুম ভুলে যায়, তাহলে দিস ইজ দেয়ার রেসপন্সিবিলিটি। এই জন্যই রেফারেন্ডামের সর্বশেষ এসে আমরা এগ্রি করেছি। রেফারেন্ডামের আনসার যখন এসে যাবে, এই রেফারেন্ডামের আনসার বড় হবে নাকি আমি পার্টিগতভাবে ম্যানিফেস্টোতে কি বলেছিলাম এটা বড় হবে? পার্টিগতভাবে কি আলোচনা করা হয়েছে? এখানে প্রতীকে ভোট চাওয়া হয়েছে, ম্যানিফেস্টো পাবলিশ করা হয়েছে, প্রতীকে ভোট চাওয়া হয়েছে। আর এখানে রেফারেন্ডামে কি চাওয়া হয়েছে? স্পেসিফিক প্রশ্ন দেওয়া হয়েছে। প্রশ্নে জনগণ কি বলে, কোন দলের পক্ষে বিপক্ষে। 84টা। এই যে 4টি, 4টার ভিতরে 84। 84টা না, 4টার ভিতরে 84টা নাই। ঠিক বলছেন না উনি, 4টার ভিতরে 84টা নাই, 4টার ভিতরে 47টা আছে। এই 47টাকে যখন আমরা পাঠিয়ে দিচ্ছি, এখানে পাঠিয়ে দিলে আমরা সুনির্দিষ্ট আনসার চাচ্ছি যে এই ব্যাপারে কি মনে করেন। কেউ আর্গুমেন্ট করতে পারেন যে প্রশ্নটা ফর্মুলেশন ঠিক হয় নাই, রাইট না রং, এগুলো নানান আর্গুমেন্ট করা যাবে। বাট ফ্যাক্ট ইজ রেফারেন্ডামে উই গট দি রিপ্লাই। এখন আমরা এটাকে আন্ডু করবো, আবার বলবো যে লেটস স্টার্ট ইট এগেইন, অল ওভার এগেইন। তাই যদি করতে চাই আমরা, তাহলে তো চোর পুলিশ খেলা ছাড়ার উপায় হবে না। এটা তো টম এন্ড জেরি খেলা হবে শুধুমাত্র। এটা তো আমি আর আপনার মধ্যে লাভ হবে না। তো দ্যার উইল নাথিং বি, এন্ড অফ দি স্টোরি হবে না। তো এন্ড অফ দি স্টোরি এখানে কীভাবে হওয়া উচিত? আগামীকালকে শপথ নেওয়া উচিত, দুটো শপথই নেওয়া উচিত, যে 180 দিন সময় বেঁধে দেওয়া আছে, এই সময়ের ভিতরে এটা আলোচনা করা উচিত, সেটেল করে ফেলা উচিত, উচ্চকক্ষ নিম্নকক্ষে বিভক্ত হয়ে যাওয়া উচিত। 180 কার্য দিবস। আর আমি সংসদীয় কার্য দিবস না, পঞ্জিকা কার্য দিবস, তো আমি এটা মনে করি বিএনপি গভর্নমেন্ট উইল বি ভেরি সোভার গভর্নমেন্ট, এটা আমার এক্সপেকটেশন। ওকে, চমৎকার। আমি এই প্রশ্নেই যাচ্ছিলাম। এট দ্য সেম টাইম ডক্টর অপোজিশন উইল বি ভেরি ক্রিয়েটিভ অপোজিশন। ওকে, ডক্টর সায়ন্ত, কেমন হবে তারেক রহমানের মন্ত্রিসভা, কি আশা করছেন? আমার তো ধারণা এবার ভালো না হওয়ার উপায় নেই। আমি বলছি ভালো না হওয়ার কোনো সুযোগ নাই। কেন সুযোগ নাই? বিএনপি 20 বছর ধরে নিপীড়িত, জামায়াত ইসলাম 18 বছর ধরে নিপীড়িত। মানে 20 বছর পরে ক্ষমতা আসলো, কিন্তু জামায়াত ইসলাম আওয়ামী লীগের 16.5 বছর নিপীড়িত।
বিএনপি 16.5 সঙ্গে আরও 2 বছর 111 যোগ করে 18.5 বছর ধরে ভিকটিম, এবং এই দুইটা দল ভিকটিম হতে হতে এমন পর্যায়ে গেছে, গুম খুন হত্যা হামলা মামলা নানানভাবে পর্যদস্ত করার চেষ্টা করেছে, এবং এরা এই ভিকটিমাইজড হয়ে নিজেরাই তো সিদ্ধান্ত নিল রাষ্ট্রটা মেরামত করতে হবে, এই রাষ্ট্র কাঠামো দিয়ে চলে না। তাইলে ওই মেরামতগুলো এখন তাদের বাস্তবায়ন করতে হবে, তো পর্যায়ক্রমে হলো। তাহলে যাদের দিয়ে এই মেরামত সম্ভব তেমন মন্ত্রী পরিষদ ছাড়া তো উপায় নাই। আর তারেক রহমানের আমরা এখনো পর্যন্ত তার যে চাওয়া, তার যে জেস্চার, যা কিছু তার মনোভাব আমরা লক্ষ্য করছি, পজিটিভ মুডে দেখছি। তার সহনশীলতা, তার ভবিষ্যৎমুখী চিন্তা, সেই বিবেচনায় আমি আশা করছি যে সংসদ ভালো হবে এবং মন্ত্রী পরিষদও ভালো হবে, চেষ্টা করবে। আর সংসদটা অতীতের মতো সার্কাসের 1 চাকার সাইকেল হবে না, এইটা 2 চাকার সাইকেল হবে। সরকারি দল এবং বিরোধী দল সমান তালে ঘুরবে এবং দুইজনের দায়িত্বটা পালন করবে। এই যে ছায়ামন্ত্রী সভা হবে, জামায়াত ইসলাম আসন হিসেবে জামায়াত এবং জোট 77 বা 78টা আসন হলেও এটা কিন্তু অনেক বড় আসন। প্লাস হচ্ছে ভোটের পার্সেন্টেজের বিচারেও তারা ভালো ভোট পেয়েছে এবং তারা নিয়মতান্ত্রিক একটা শক্তিশালী দল। তাদের সঙ্গে তরুণদের দল এনসিপি আছে, এবং এরা যদি সরকারের বিভিন্ন অনিয়ম এবং যা কিছু কার্যক্রম নেয় সেখানে গঠনমূলক সমালোচনা করে, তাহলে বিএনপি আনপপুলার হবে যদি বিএনপি খারাপ কিছু করে। 5 বছর পরে নির্বাচনটা তো কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে দিতে হবে। এমনিতেই সরকারে যারা থাকে বাংলাদেশে তারা আস্তে আস্তে একটু আনপপুলার হয়ে যায়। এইটাকে ওভারকাম করতে হলে বিএনপিকে তো দলগতভাবে, রাজনৈতিকভাবে এবং সরকারি দুইটাতে মনোযোগ সমান দিতে হবে। অতীতে আমাদের দেশে যারা রাষ্ট্র পরিচালনায় আসতো তারা রাষ্ট্র পরিচালনা বলতো না, বলতো ক্ষমতায় আসলাম। যারা ক্ষমতায় আসতো তারাই ক্ষমতা কেন্দ্রিক থাকতো, দলে মনোযোগ দিতে পারতো না বলে দলে নানান রকমের খারাপ ভাঙচুর ঘটতো এবং দলটা সাংগঠনিকভাবে মজবুত হতো না। এখন বিএনপি যদি শুধু সরকারে মনোযোগ দেয়, দলে অতীতের মতো মনোযোগ না দেয়, জামাত ইসলাম তো দল হিসেবে স্ট্রং এবং তারা খুব ওয়েল অর্গানাইজড এবং চেইন অফ কমান্ড মানা দল, তাহলে রাজনৈতিক শক্তিতে জামাত বেড়ে গেলে বিএনপির যদি রাজনৈতিক শক্তি কমে যায়, নেক্সট নির্বাচনের সময় তো বিএনপিকে রাজনৈতিক শক্তি দিয়ে মোকাবেলা করতে হবে রাজনীতিকে। সেই ক্ষেত্রে তারা যদি একই সঙ্গে দল এবং সরকার দুইটাকে সমানতালে এগিয়ে নিয়ে রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করা এবং সরকারের উন্নয়ন কাজ এবং বাংলাদেশপন্থী যে অঙ্গীকার আছে সেটাকে সমুন্নত রেখে জনগণের মন জয় করা, দুইটা যদি করতে না পারে তাহলে তো ভবিষ্যতে একটা বড় বিপর্যয়ের সম্মুখীন বিএনপি হতেও পারে। এই বিবেচনা বোধ আমি বিশ্বাস করি বিএনপির সিনিয়র নেতৃবৃন্দর মধ্যে আছে। তাদের কথাবার্তা এবং তাদের আলোচনায় যতটুকু বুঝি তাদের সদিচ্ছা এবং চেষ্টাটা আছে। এখন ভবিষ্যতে দেখা যাবে কি হয়। সেখানে 16-18 বছর ধরে নিপীড়নের শিকার হওয়া যে ত্যাগী নেতা, তারা তো এক ধরনের পরীক্ষিত, তারা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে যারা স্ট্রেস নিতে পারে, যারা ক্যাপাবল, যারা তুলনামূলকভাবে কম বিতর্কিত বা বিতর্কিত না, তাদেরকে যদি জায়গা দেয় এই তরুণ ছাত্রদল করা এদের মধ্য থেকে, আর প্রবীণদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রবীণদের মধ্যে আগে যারা ছিল, যারা আইন প্রণেতা হিসেবে আগে ভালো করেছে, একটু মেধা বুদ্ধিভিত্তিক চেষ্টা করে, যারা এখানে কন্ট্রিবিউট করতে পারে, যাদের ইমেজ মানুষের কাছে ভালো, নিশ্চয়ই সেটা বিবেচনায় নেবে। এটা আমার প্রত্যাশা। এখন কি করে দেখি, কালকেই দেখতে পারবো আমরা। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি, অ্যাডভোকেট শিশির মনির এবং ডক্টর সেকেন্ড সময় দেন। জি। আমার মতে আর রেটরিক পলিটিক্স চলবে না, ডেলিভারি পলিটিক্স করতে হবে। যে কাজ করতে পারবে জনগণ তাকে বিশ্বাস করবে, কথার লোককে নয়, কাজের লোককে। জি, ধন্যবাদ জানাচ্ছি দুজনকেই। আমরা আজকে এখানেই শেষ করছি। দর্শক, আপনারা দেখছিলেন সংলাপ প্রতিদিন অনুষ্ঠান। আমরা চমৎকার আলোচনা শুনলাম। আশা করছি দুই দল, দুই জোট যারা সরকারে থাকবেন এবং যারা সরকারের গঠনমূলক সমালোচনা করবেন, আমাদের অতিথিরা যে ইনসাইট দিলেন তারা সেই ইনসাইট মেনে চলবেন। সেই অনুযায়ী যদি বাংলাদেশ এগিয়ে যায় তাহলে কাঙ্ক্ষিত বাংলাদেশ পাবে এদেশের জনগণ, এদেশের ভোটাররা। আমরা সেই প্রত্যাশা করে আজকে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।